সকালের আধো আলো এসে নয়নার মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলল নয়না। পুরোপুরি ঘুমের রেশ কাটেনি। নয়নার ঘুম কাতরে নিভু নিভু চোখ নিয়ে হাত দিয়ে জিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু তার পাশে কেউ নেই। দ্রুত চোখ খুলে ফেলল। হঠাৎ যেন ঘুম গায়েব হয়ে গেল। কোথায় গেল মানুষটা? গায়ে কমফোর্টার টেনে নিজেকে ঢেকে নিল। বেডের পাশ থেকে শাড়ি তুলে গায়ে জড়িয়ে নিল। দ্রুত বেড থেকে নেমে কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় করিডোরে খুঁজল, না পেয়ে সোজা নিচে চলে এলো। মেহনুর তখন পাউরুটিতে মিক্সড ফ্রুট জ্যাম লাগাচ্ছে। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, আর কেউ নেই টেবিলের আশেপাশে। নয়না সার্ভেন্টের উদ্দেশ্য করে বলল, বাকিরা সবাই কোথায়? মেহনুর পাউরুটি থেকে একটা বাইট নিল। পাউরুটি চিবোতে চিবোতে বলল, আমি আর আঙ্কেল হাসপাতালে। তুমি কাকে খুঁজছো? রেজা কোথায়? রেজা বাসায় নেই? না। শুনেই নয়না ওপরে চলে এলো। বেডের উপরে বসলো মুড অফ করে। নিজের ফোনটা বের করে জিয়ানকে পরপর কয়েকবার কল করলো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। রিং হয়ে কেটে যাচ্ছে। নয়না আয়নার সামনে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে লক্ষ্য করলো। দুই হাতে মুখ ঢেকে বলল, আপনি চলে গেলে আমি থাকবো কি করে? আপনাকে যে খুব মিস করব মিস্টার প্লেন ড্রাইভার। আজকের দিনটা তো আমাদের হওয়ার কথা ছিল। কোথায় গেলেন আপনি? চলে আসুন প্লিজ, মিস ইউ। নয়নার চোখের পাপড়ি ভিজে উঠল চোখের জলে। হঠাৎ তার চোখের পানি কেন এলো? নয়না নিজেও বেশ অবাক হলো। একজন সার্ভেন্ট ট্রেতে করে নয়নার খাবার নিয়ে এলো। খাবার খেয়ে বলল, বড় সাহেব আপনাকে নাস্তা করে রেডি থাকতে বলেছেন। রেজা? জি বৌমনি। কখন বলো? রেজা কোথায় বের হয়েছে এত সকালে? তা তো জানি না, যাওয়ার সময় বলে গেছেন। নাস্তাটা করে নিন। নয়না সোফায় বসে ট্রের দিকে তাকাতেই অবাক হলো। তার পছন্দের সব খাবার, ক্ষীর, লুচি, মুচমুচে পরোটা, ঘন দুধ চা, সাথে ফ্রেশ অরেঞ্জ জুস, পাশে রাখা দুটো ডার্ক চকলেট। নয়নার পছন্দের ব্রেকফাস্ট। নয়না মনে মনে বলল, আচ্ছা, কেউ কি এত ভালোবাসতে পারে? না বলতেই মনের কথা পড়তে পারে। আসলে কি ভালোবাসা এত মধুর হয়? এসব কোনো কল্পনা নয় তো, নাকি আমার পড়া উপন্যাসের কোনো অধ্যায়? যদি এমনটা হয়, তবে আমি চাই এই কল্পনা কখনো শেষ না হোক। যুগ যুগ আমি এই উপন্যাসের এই অধ্যায়েই আটকে থাকতে চাই। একজন সার্ভেন্ট রুম গোছাচ্ছিল। সে বলল, বৌমনি, চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে এনে দিব? না, দরকার নেই। আমি আসি বৌমনি, দরকার পড়লে ডেকে পাঠাবেন। জি অবশ্যই। নয়না মুচমুচে পরোটা চায়ে ডুবিয়ে খেতে খেতে ভাবছে, আচ্ছা, মাত্র 17 বছর বয়সে আমি এমন স্বপ্নের মতো জীবন পেয়ে গেলাম। এই জীবনের আয়ু কত যুগ হবে? এভাবে ভাববার বাজে অভ্যাস নয়নার। এসব ভাবনার মাঝে দুম করে একজন রুমে ঢুকে বলল, আগুন জ্বলছে আমার মনে, আর তুমি নাস্তা করছো সঙ্গোপনে। আপনি? কিসের আপনি? ননদকে কখনো আপনি বলতে হয় না। ডিয়ার ভাবি, তুমি করে বলো। কি করেছি আমি? এটাই তো সমস্যা ভাবি। তুমি কেন কিছু করছো না? তোমার তো কিছু করা উচিত। কি করা উচিত? কি বলছো তুমি? ইস, নিব্বি ভাবি পেয়েছি। আমার চোখ দেখে মন পড়তে পারো না? বুঝিয়ে বলো, তাহলেই তো আমি বুঝবো। আচ্ছা, নাস্তাটা শেষ করো, বোঝাচ্ছি। নয়না ক্ষীর দিয়ে লুচি খাচ্ছে। এটা তার খুবই প্রিয় একটা খাবার। বা হাতে ফোনটা নিল জিয়ানের কল করতে। ফোনের স্ক্রিনে জল জল করছে জিয়ানের টেক্সট, জান, নাস্তা করে সুন্দর টুকটুকে বউ সেজে রেডি হও। আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। নয়নার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মন ভালো করার জন্য প্রিয় মানুষের ছোট্ট একটা টেক্সট বা একটা কলই যথেষ্ট। কি অদ্ভুতভাবে আমরা নিজেদের সুখ অন্যের কাছে দিয়ে দিই। হাসছো কেন ভাবি? তোমার এখন প্রেম করতে হবে না। দ্রুত খেয়ে আমার বুকের আগুন নেভাও। যদি নেভানোর বদলে আগুনে ঘি ঢেলে দেই, জ্বলে অঙ্গার হয়ে যাব। নয়না হেসে বলে, এত ব্যাকুলতা ভালো না মেয়ে।
অন্তর কোনোভাবেই কোনো প্রমাণ ধরে রাখতে পারছে না। সব প্রমাণ কেমন অদ্ভুতভাবে গায়েব হয়ে যাচ্ছে। যে তিনজনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল তাদের ডিএনএ ম্যাচ করে রিপোর্ট রেখেছিল, কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না। এই কক্ষে আমরা তিনজন ছাড়া আর কেউ আসে না, জানেও না এখানে কি থাকে। তাহলে কি জাহিন আর রাফির মধ্যে কেউ গাদ্দারি করছে? জাহিন তো ক্লিনিকে, বাকি রইল রাফি। অন্তর নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, আমার বোনের সাথে অন্যায়কারীকে সাহায্য করা কেউ ছাড় পাবে না। অন্তর বেঁচে থাকতে কিছুতেই না। অন্তর চোয়াল শক্ত করে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত রুম থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো। মেইন রোডের সাইডে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে অন্তর। সিগারেট শেষ না করে ছুঁড়ে মারল সামনে পিছে না তাকিয়ে। টুসির হাতে শপিং ব্যাগ। টুসি মা গো বলে চিৎকার করলো। টুসির গলার আওয়াজ পেয়ে অন্তর পিছু ফিরল। টুসি অগ্নি দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে বলল, অসভ্যতা করার আর জায়গা পাননি? সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা করছেন? বাড়িতে কি মা বোন নেই নাকি? অন্তর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। টুসির গলা চেপে ধরে বলল, বাড়িতে মা বোন আছে বলেই তো অসভ্যতা কাকে বলে তা দেখাতে পারলাম না। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে। অন্তর গলা দ্রুত ছেড়ে দিয়ে বাইক নিয়ে পালিয়ে গেল। উৎসুক জনতা কিছু বুঝে ওঠার আগে টুসুই চিৎকার করে বলল, আরে দাঁড়িয়ে দেখছেন কি, গুন্ডাটাকে ধরুন। ততক্ষণে অন্তর ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে। দর্জির দোকান থেকে ড্রেস আনতে গিয়েছিল টুসি। হাত থেকে ব্যাগটা পড়ে গিয়েছিল। টুসি ব্যাগটা তুলে নিয়ে বলল, আরেকবার পাই তোকে, তারপর বোঝাবো টুসি কি চিজ। লাবিব জেলে আজ কতদিন, সে বাসার খাবার খায় না কতদিন হলো মায়ের ভালোবাসা পায় না। রাগে চোয়াল শক্ত করে বলল, তোকে আমি শান্তিতে থাকতে দেব না নীলাঞ্জনা। তুই আমার জীবন ধ্বংস করে কি করে শান্তিতে থাকিস আমিও দেখে নেব। একবার শুধু বের হই এই কারাগার থেকে, তোর সব সুখ কেড়ে নেব। নীলাঞ্জনা মাথা নিচু করে বসে আছে। শিল্পী বেগম রেগে আছেন। নীলাঞ্জনা প্রেগনেন্ট, এটা শুনেই তিনি রেগে গেছেন। গভীর কণ্ঠে বলেন, কমাস হলো? 2 মাস। তোমার লজ্জা করলো না? এখন তোর এই বাচ্চাটাকে কি করবি? নষ্ট করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার গর্ভে এই মেয়ে জন্ম নিল, তোর মাথায় কোনো জ্ঞান নেই? বিয়ে করে মাস পেরোতে না পেরোতেই প্রেগনেন্ট। যা করেছিস। আজ সন্ধ্যায় আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। এটাকে এখানেই শেষ করে ফেল। এমনিতেই ডিভোর্সি মেয়ে, তার উপরে এক বাচ্চার মা হলে আর কেউ নেবে? নীলাঞ্জনা গর্জে উঠল, আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে, তাকে আসতেই হবে। আমার আর কাউকে লাগবে না। লাগলে ভিক্ষা করে মানুষ করব, তবু আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। পারবো না আমি আমার নিজের সন্তানকে হত্যা করতে। শিল্পী বেগম ঠাস করে চড় বসিয়ে দিলেন নীলাঞ্জনার গালে। এতই যখন শখ, তখন এত সুন্দর টাকাওয়ালা ছেলে রেখে গাঁজাখোরের কাছে কেন গেলি? পালিয়ে গেলে মানুষ এমন কারোর কাছে যায় যে পরবর্তীতে বড় বড় কথা বলতে পারে? দেখো, এর জন্য আমি গিয়েছিলাম। তুই কি করেছিস? বংশের মুখে চুনকালি দেওয়া ছাড়া। তোর কথা শুনবো না, সন্ধ্যায় আমার সাথে যাবি। নিজের বোনের লাশের পাশে বসে আছে অন্তর। একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে? মেয়ে হলে নিশ্চিত অন্তর এখন হাউমাউ করে কাঁদত। পুরো হাসপাতাল ভারী হয়ে উঠত অন্তরের আত্মচিৎকারে। কিন্তু ছেলে মানুষ যে এভাবে কাঁদতে পারে না। কষ্টে তাদের দম বন্ধ হয়ে আসে, বুকে ব্যথা হয়, তবুও শব্দ করে কাঁদে না তারা। অন্তর ঋতুর মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল। তার বোন যাদের জন্য মারা গেল তারা তো এখনো জীবিত। আজ এই সমাজের বিচার ব্যবস্থা এত দুর্বল কেন? ধর্ষক দিব্যি ঘুরে ফিরে মাথা উঁচু করে বাঁচে, আর ভিকটিম হয়তো সুইসাইড করে, নয়তো বেঁচে থাকলে সমাজের মানুষগুলো তাদের মেরে ফেলে। জাহিন অন্তরের সাথে সাথে সবকিছু সামলে নিচ্ছে।
ঋতুকে কবরস্থ করে এসে অন্তরের পাশে বসলো। অন্তরের চোখে তখন জ্বলন্ত অগ্নিশিখা, হৃদয়ের দহনের অনল। জাহিন অন্তরের কাঁধে হাত রেখে বলল, তুই এভাবে ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে কে সামলাবে? অন্তর হঠাৎ জাহিনের গলা চেপে ধরে বলল, তোর বেড়াল কি করছিল সেই স্থানে? জাহিন ঠান্ডা মাথায় বলল, তুই কি পাগল হয়েছিস? ম্যারিনো বাসায়। পৃথিবীতে একরকম দেখতে বিড়ালের অভাব নেই। তাহলে ঋতু তোর নাম কেন নিতে চাইছিল? ঋতু আমাকে ভালোবাসে, তুই জানিসই তো। হয়তো শেষবার আমার সাথে কথা বলতে চাইছিল। বিশ্বাস কর, ঋতু বেঁচে থাকলে আমি ঋতুকেই বিয়ে করতাম। তুই নিজেকে সামলে নে। আমি ঋতুর সাথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ একত্র করি, এদেরকে ছাড়বো না। আমি কি করে নিজেকে সামলাবো? আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা কুলসিত করেছে, মেরে ফেলেছে আমার বোনটাকে। ওই তো সেই দিন আমার বোনটা ফুচকা খাওয়ার বায়না ধরলো। আমাকে মান্নাতের সাথে কথা বলতে হবে। হতে পারে যারা মান্নাতের সাথে এই জঘন্য কাজ করেছে তারাই ঋতুর সাথে এমনটা করেছে। আমার বোনটা ফুটে ওঠার আগেই ঝরে গেল। পৃথিবীতে থাকা মানুষ নামক পশুগুলো বাঁচতে দিল না আমার বোনটাকে। ওদের আমিও ছাড়বো না। বাসায় চল। সায়না নয়নার সাথে কথা বলা শেষ করে মিতা বেগমের রুমের দিকে চলে গেল। নয়না খাবার শেষ করে উঠে বসলো। সুন্দর দেখতে একটা জলপাই রঙের শাড়ি পরলো। চুলগুলো আঁচড়ে বেলনি করে নিল। ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো। আয়নায় নিজেকে দেখে নিয়ে সরে এলো। আবার গেল আয়নার সামনে। ড্রেসিং টেবিলের থেকে কাজল তুলে চোখে লাগালো। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে হেজাব ঠিক করে নিল। পেছন থেকে মেহেনুর বলে উঠল, বয়স কম হলেও ছেলে বশ করার কৌশল ঠিকই জানো দেখি। আপু আপনি তা এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ওনার সাথে একটু বাইরে বের হব। তুমি কি এই সংসার সামলাতে পারবে? পারবো না কেন? না পারলেও ধীরে ধীরে শিখে নিব। তোমার বরকে খুশি করতে পারো তো? নয়না শক্ত গলায় বলল, এসব কেমন কথা আপু? আমার বর আর আমার মধ্যকার বিষয় নিয়ে কথা বলার আপনি কে? আপনারা কে কাকে কতটুকু খুশি করতে পারবো সেটা আমরা দুজনে জানলেই হবে। আর আমার দেরি হচ্ছে, আমি বের হব। তো তোমাকে ধরে রেখেছে কে? আমার রুম থেকে আমি চলে যাব। আপনি কি করবেন? মেহেনুর বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বয়সের চেয়ে কথার ধার বেশি, এচড়ে পাকা মেয়ে। নয়না রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এলো। মেহেনুর আর জাহিন এই দুটো মানুষকে ঠিক বুঝতে পারে না নয়না। উদ্ভট লাগে দুজনকেই। মিতা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ল। সায়না বলল, ভাবি তুমি তোমার দেবরকে বোঝাবা। এত পাগল হয়ে যাচ্ছ কেন? পুরুষ মানুষ যদি একবার বুঝতে পারে তুমি তার জন্য পাগল, তাহলে সে তোমাকে মূল্য দেবে না। নিজের ব্যক্তিত্ব ধরে রেখেই তারপর প্রেম ভালোবাসা। কিন্তু ওই ডাক্তারকে আমার চাই চাই। বুঝলাম চাও, তাই বলে উন্মাদ হওয়া যাবে না। আচ্ছা ভাবি, এখন থেকে কম কম ভালোবাসা প্রকাশ করব। নয়না জিয়ানকে কল করলো। জিয়ান নয়নার কলটা কেটে দিয়ে ব্যাক করলো। এই বিষয়টা ভালো লাগে নয়নার। পুরুষ মানুষের ছোট ছোট কাজেও যত্ন লুকিয়ে থাকে। নয়না রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেরি জান, কত দূর এসেছো? আগে বলুন, সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? নাহিদের সাথে দেখা করলাম, সেখান থেকে নাহিদকে নিয়ে অনিকেতের বাসায় এসেছি। তো বলে যাওয়া যায় না বুঝি? তুমি ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। আচ্ছা শোনো তো, তুমি ভিডিও কল করো। আচ্ছা আচ্ছা আমি করছি। ভিডিও কল কেন? দেখতাম বউটাকে কেমন লাগছে। সেই সকালে এক নজর দেখে এসেছি, এখন মন পড়ে দেখার জন্য। আহা গো, শুনুন আমি তো আসছি, সরাসরি দেখতে পাবেন, মোবাইলে দেখতে হবে না। হবে না কেন? আমি দেখবই। কি বাচ্চামো করছেন? আপনি কিন্তু পাইলট রেজা চৌধুরী, ভুলে যাচ্ছেন? তোমার কাছে আমি শুধুই তোমার হাজবেন্ড, যে কখনো তোমার কাছে বাচ্চাদের মতো আবদার করবে, আবার কখনো রোমান্টিক বরের মতো আদরে ভরিয়ে দিবে। চুপ করুন, পাশে সায়না আছে তো,
মুখে কিছু আটকায় না। এমন কি বললাম? আমি কি বলেছি তোমাকে কোলে নিয়ে ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে? নাকি বলেছি তোমার কোমরের তিলটা আমাকে আকর্ষণ করে? নাকি বলেছি? কথা শেষ হওয়ার আগেই নয়না বলল, চুপ করুন বেশরম লোক। বউয়ের কাছে আবার কিসের শরম? শরম তো সব লুটিয়ে দিয়েছি তোমার ওপর বউ। আপনি শুধরাবেন না না? কোনো চান্স নেই, উল্টো বিগড়ে যাব। সামলাতে পারবে তো? আপনাকে আমি কেন সামলাবো? আপনি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি? ফিডার খাওয়া বাচ্চা না হই পুরো আস্ত বউটাকে খেয়ে ফেলা রোমান্টিক বর তো। নয়না খট করে কলটা কেটে দিল। নয়নার মুখে কিছু আটকায় না লোকটার, যা মুখে আসে তাই বলে। শাহিনা বলল, হ্যাঁ তো লজ্জা পেতে হবে না পিচ্ছি ভাবি, আমি এসব কিছুই শুনিনি। আহা কি রোমান্টিক প্রেম! তবে জানো আম্মু কি বলে? কি বলে পুপ্পি? বিয়ের প্রথম বছর থাকে রসমালাইয়ের মতো প্রেম, দ্বিতীয় বছর থাকে মিষ্টির মতো প্রেম, এরপর পুরো জীবন করলার মতো। নয়না হেসে বলল, দারুণ কথা তো। তবে একসাথে থাকতে থাকতে তো একজন আরেকজনের অভ্যাস হয়ে যায়, সবার হয় না। বর্তমানে যে হারে ডিভোর্স বেড়েছে, কেউ কম্প্রোমাইজ করতে রাজি না। অথচ কম্প্রোমাইজ না করলে বিবাহিত জীবন মেনটেন করা যায় না। যে কোনো একজনকে হালটা ধরতে হয়। সবাই এখন বেটার খোঁজে, যাকে পেয়ে যায় তার কদর কমে যায়। নয়না বলল, হয়তো। গাড়ি এসে অনিকেতের বাসার সামনে থামলো। অনিকেত কফিতে চুমুক দিতে দিতে বলল, দেখ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব না। আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করব না। আর করলেও আমার মতো অসহায় কাউকে করব। আমি ছেলে মানুষ, সফল একজন ডাক্তার, তারপরও আমাকে যদি রিজেক্ট হতে হয় পিতৃ পরিচয়ের জন্য, তাহলে আমার মতো অবস্থানের মেয়েদের কি ফেস করতে হয়? এইসব ইমোশনাল কথাবার্তা বাদ দে। আমি ফুপির সাথে কথা বলবো। তোকে শাইনা ভালোবাসে, তোর ওকেই বিয়ে করতে হবে। আমি তো ভালোবাসি না, কারণ আমি ভালোবাসার সীমারেখা জানি। তুই মিথ্যা বলছিস, তুই জানিস তুই ভুল। শাইনাকে তুই অল্প হলেও মনে জায়গা দিয়েছিস। নিজের মনের সাথে কেউ মিথ্যা বলতে পারে না। আমি বিয়ে করব না। শাইনা রুমে ঢুকেই বলল, মগের মুল্লুক তো বিয়ে করবে না? বিয়ে করতেই হবে, আজ এক্ষুনি বিয়ে করব ভাইয়া। কাজী টাজি কি লাগে? নিয়ে আসুন। আজ ডাক্তার অনিকেত মাহমুদের সাথে শাইনার বিয়ে, ব্যাস। এরপর আর কোনো কথা শুনবো না। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করব না। আপনার বাবা মা যদি আমাকে আমার হাতে তুলে দেয়, তবে আমি আপনাকে নিজের করে নেব, নয়তো কোনোদিনও না। আপনার বাবা মা জন্মের পর থেকে আপনার জন্য যা যা করেছে, সেই সবের বিনিময়ে তাদের অসম্মান আর লজ্জা উপহার দিবেন? বাসায় চলে যান। নয়না বলল, ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন। আগে পুপ্পিকে রাজি করাতে হবে, তাদেরকে মানিয়ে তবেই বিয়ে। রেজা বলল, তাহলে এখন কি করব? কি করব মানে? অনিকেত ভাইয়াকে নিয়ে আমরা সবাই ফুপির বাসায় যাব। অনিকেত বলল, যদি মানা করে দেয়? মানা করলে 100 বার যাবেন। একবার দুবার কতবার মানা করবে শুনি? কাউকে সারা জীবনের মতো নিজের করে রাখতে চাইলে আঠার মতো লেগে থাকতে হয়, যাতে করে ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, দিয়ে দিলাম নিজেকে তোমায়। নাহিদ বলল, রেজা তুই জিতেছিস, ভাবির মতো বউ পেয়েছিস। আচ্ছা শোন, তোরা যা, আমাকে বাসায় যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। শোন, আপডেট জানাবি কিন্তু। রেজা বলল, শালা তোর ইম্পর্টেন্ট কাজ বলতে তো ভাবির ঝাড়ি খাওয়া। যা, ভালো বউ পেয়েছিস তো তাই বুঝিস না। আমার মতো বউয়ের মতো বউ পেলে বুঝতি জীবনে প্যারা কাকে বলে। প্যারা হলেও ভালোবাসা। যা ভাবির কাছে যা। আসি ভাবি। আর হ্যাঁ, এর পরের বার আমাদের বাসায় যাবেন কিন্তু। জি ভাইয়া, ইনশাল্লাহ যাব। নাহিদের সাথে সবাই একসাথে বের হলো। নাহিদ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জিয়ান বলল, তোমরা গাড়ি নিয়ে এসেছো? হুম।
জিয়ান চুপচাপ কিছু একটা ভেবে নয়নাকে উদ্দেশ্য করে বলল, তুমি শিওর তুমি ফুপিকে রাজি করাতে পারবে? কেন, আপনি শিওর না? আপনার ফুপু, আপনি তো আমার চেয়ে ভালো চিনবেন। তুমি আমাকে আপনি করে কেন বলো? আমি তোমার পার্সোনাল প্রপার্টি, সো সবসময় তুমি করে বলবে। আর একবার আপনি করে বললে খবর আছে। আহা গো, এত বড় এক দামড়া ব্যাডারে আমি তুমি করে বলবো? এই শিক্ষা আমি পাইনি। আর কয়টার খবর মিস্টার প্লেন ড্রাইভার? আহা গো বাটার মাশরুম, তুমি হাঁটুর বয়সী, এমনি এমনি বলি? তোমার কর্মকাণ্ড দেখলে যে কেউই বলবে, শোনো, তুমি আমার 3 কবুল পড়া বউ। অতএব আমি যা বলবো সব তোমার শুনতে হবে। না শুনলে কিন্তু থেরাপি চলবে, চুমু থেরাপি। আপনি তো আমার কবুল বলা ছাড়া হাজবেন্ড, আপনার কথা আমি কেন শুনবো? আহারে ময়নার মা, তোমার বাবা নিজে তোমাকে আমার কাছে সঁপে দিয়েছে, এখনো কানে বাজে তোমার বাবার মুখের কথা। আমি মাহবুব তালুকদার আমার একমাত্র কন্যা সুনয়না তালুকদারকে নাজিম চৌধুরীর বড় পুত্র জিয়ান রেজা চৌধুরীর সাথে 10,52,00,000 টাকা মোহর ধার্য করিয়া বিবাহ দিচ্ছি। তারপর কি হয়েছে? তারপর আর কি? কাজী সাহেব বলো, বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আমিও বললাম আলহামদুলিল্লাহ কবুল। এই তো, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে গেলে সারা জীবনের জন্য। ওয়েট, তুমিও তো পর্দার ওপাশ থেকে কবুল কবুল বলেছিলে, সো আমি যা বলবো তাই শুনতে হবে। অনিকেত পাশ থেকে বলল, তোরা তোদের প্রেম বাড়িতে যে করিস, যেখানে সেখানে পিরিতি করার বৈধতা নেই, লজ্জা রাখ শালা। নয়না বলল, ভাইয়া জানেন কি হয়েছে? কি হয়েছে বনু? আমরা তো বাসায় সবাই টেনশন, কি হবে নীলাঞ্জনা আপি পালিয়ে গেল। হঠাৎ আমার বাপ আমার হাতটা ধরে বলে, তোমার বিয়ে হয়ে গেছে নয়না, কিছু নেওয়ার থাকলে ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে একটু পর যেতে হবে। আমি তো কথা শুনে সব শোক ভুলে হাসিতে ফেটে পড়লাম। ওই মুহূর্তেই এর চেয়ে বড় জোকস আমার কাছে আর কিছু মনে হয়নি। জোকসও সত্যি হয়ে গেছে, তাই না? এর চেয়ে বড় শখ কি ছিল জানেন? কি? এই প্লেন ড্রাইভার শয়তান বেডা সবার মাঝখান থেকে আমাকে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে ফেলেছে। গাড়ির দরজা বন্ধ করতেই আমি অজ্ঞান। থাক বনু, সেই সব আর মনে করতে হবে না। মনে করো এই ঝড় এসেছিল তোমাদেরকে এক করতে, সেই ঝড় তোমাদের জন্য মঙ্গল বয়ে এনেছিল। নয়না আর কোনো উত্তর দিল না, গাড়ির গ্লাসের বাহিরে দৃষ্টি স্থির করলো। সায়নাদের বাসায় এসে সবাই নাস্তা করলো। জিয়ান বলল, ফুপি, ও আমার ফ্রেন্ড অনিকেত মাহমুদ, আমরা ওর জন্য সায়নাকে পছন্দ করেছি। তোমার আপত্তি না থাকলে এগোতে পারি। তা বাবা, করো কি তুমি? ডাক্তার, BSMMU মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত, আর অবসরে 2টো চেম্বারে রোগী দেখি। কিসের ডাক্তার তুমি? কার্ডিওলজিস্ট। বাবা মা ভাই বোন, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? অনিকেত থমকালো, সে এই প্রশ্নটাকেই ভয় পায়। নয়না বলল, ভাইয়ার পুরো নাম অনিকেত তালুকদার, আমার বড় ভাই। সায়নার মা খুশি হয়ে বলেন, তাহলে আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। অনিকেত শান্ত স্বরে বলল, আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। জানি না ওনারা পৃথিবীতে আছেন কিনা। আমি এতিমখানায় বড় হয়েছি, বাকিটা আপনার উপরে ডিপেন্ড করছে। সায়নার মা চুপ করে থাকলো কিছু সময়, এরপর নীরবতা ভেঙে বলল, তোমরা যাও, আমি পরে ভেবে চিনতে জানাবো। অনিকেত বলল, আপনার উত্তর না হলেও আমার বিন্দুমাত্র মন খারাপ হবে না। আমার সব আছে, কিন্তু পিতৃ পরিচয়টা নেই। এই সমাজে আমরা মূল্যহীন। আজ আসি আন্টি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। অনিকেত উঠে বের হয়ে গেল। জিয়া নয়নাও পেছনে পেছনে বের হলো। অনিকেত বলল, রেজা, তোর কাজ হয়ে গেছে, তুই বের হ। আর আমাকে সান্ত্বনা দিতে হবে না, বাস্তবতা মেনে নেওয়ার মতো ম্যাচুরিটি আমার আছে। নয়নাকে উদ্দেশ্য করে বলল, কিউট বনু, তুমি কিন্তু লাকি গার্ল। রেজা ছেলে হিসাবে তো ভালোই, তবে হাজবেন্ড হিসাবে বেস্ট। সব সময় একে অপরের ছায়া হয়ে থেকো, সম্পর্ক মজবুত রাখো, বিশ্বাস আর ভরসা কখনো এই দুটো হারাতে দিও না।
অনিকেত চলে যেতেই জিয়ান নয়নাকে বলে, তাড়াতাড়ি চলো তো। আরে আমরা যাচ্ছি কোথায়? হানিমুনে যাচ্ছি। আহা গো মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার প্লেন আপনাকে ড্রাইভিং করতে ডাকছে। চো, তার কাছে ছুটে যেতে হবে, সে খেয়াল আছে? দরকার পড়লে তোমাকে সাথে করে নিয়ে যাব, হানিমুন হবে প্লেনের ককপিটে। আহা গো, শখ কত! শখ কম হবে কেন? শখ তো বহুত। চলুন বাসায় যাব। বাসায় না, তোমার সাথে নিরিবিলি প্রকৃতিতে কিছু হৃদয় স্পর্শী কথোপকথন আছে, যেখানে শুধু তুমি, আমি আর আমাদের হৃদয়ের কথা হবে। আপনার বাসার রুফটপ কি কম নিরিবিলি? তাছাড়া সাউন্ড প্রুফ রুম, রুমের মধ্যে দরজা বন্ধ করে বুঝি হৃদয়ের কথা বলা যায় না? রোমান্টিক কথা বলার জন্য রোমান্টিক প্লেস লাগে বেব। হাঁটুর বয়সী তো, তাই তুমি এসব বুঝবে না। আমাকে হাঁটুর বয়সী না বলে নিজেকে কাকুর বয়সী বললেই তো পারেন। কি বললে? আমি কাকুর বয়সী? 28 বছরের যুবক, দ্য মোস্ট হ্যান্ডসাম ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী। 17 বছরের চলন্ত রূপবতী কিশোরী সুনয়না চৌধুরী। উফ, আমিও তোমার রূপে জ্বলতে চাই। নয়না কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলো, ছুঁয়ে দিলেই জ্বলে যাবেন, আমি আগুন কন্যা। জিয়া নয়নার কাছ ঘেঁষে বলে, দুষ্টু বউ, তুমি ছুঁয়ে দিলে আমি জ্বলন্ত আগ্নেয়গিরি, আর আমার উত্তাপে তুমি ভস্ম হয়ে যাবে। ছুঁয়ে দাও বেব। নয়না রাস্তায় বসে পড়ল। আমি কোথাও যাব না, বাসায় যাব। পাগলামি করছো কেন? তাড়াতাড়ি ওঠো। রাস্তায় কেউ বসে? নিব্বি বউ জুটেছে আমার কপালে। একদম নিব্বি বলবেন না, আমি সুনয়না চৌধুরী। মিসেস চৌধুরী, এভাবে রাস্তায় বসে থাকতে নেই, দয়া করে উঠুন। আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী। নয়না 2 হাত প্রসারিত করে বলল, তাহলে কোলে নিন আমাকে। জিয়া নয়নাকে কোলে তুলে নিল। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, শুনুন, আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন, এখন আপনার কোলে তুলে রাখবেন। আহা গো, বইয়ের কত আদুরে আদুরে আহ্লাদ। চলো না যাই? না, বাসায় যাব। জিয়ান নয়নাকে বলল, এভাবে মানা করে দিচ্ছ নিষ্ঠুর বউ? বাসায় যাব, তাড়াতাড়ি নিয়ে চলুন। জিয়ান নয়নাকে গাড়িতে বসালো। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল, রাগ করেছেন মিস্টার প্লেন ড্রাইভার? নয়না জিয়ানের হাতের ওপরে হাত রেখে বলল, ছেলে মানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে, তোমাকে না দেখলে জানতামই না। তোমাকে এখন ঘুমন্ত গোলাপ মনে হচ্ছে, জানো সখা। জিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল। তার পিচ্চি বউটা জানে কিভাবে তার বরকে মানাতে হয়, তবুও তা প্রকাশ করল না। এই শুনছো? ওগো শুনছো? রাগ করো না প্রাণের স্বামী, রাগলে তোমায় লাগে পচা আলু। জিয়ান গাল ফুলিয়ে বলল, পচা আলু? তো রাগ করলে কাউকে ভালো লাগে না কি জানো না? জিয়ান নয়নার দিকে ঘুরে বলল, কে বলেছে রাগলে কাউকে ভালো লাগে না? এক হাঁটুর বয়সী পিচ্চি আছে যে রাগলে তাকে স্ট্রবেরি লাগে, মনে হয় টুক করে খেয়ে ফেলি। নয়না জিয়ানের চুল এলোমেলো করে দিয়ে বলল, তোমার চুলগুলো এলোমেলো থাকলে বেশি হ্যান্ডসাম লাগে, মানে মেসি হেয়ার মানায় তোমাকে। জিয়ান নয়নার হাত ধরে বলল, এই প্রথম কেউ পাইলট রেজা চৌধুরীর হেয়ার টাচ করার সাহস করেছে। আহা মিস্টার প্লেন ড্রাইভার, এটা 3য় বার আমি তোমার মাথায় হাত বলিয়েছি, বলতে পারো এটা তোমার ফেভারিট কাজ। তো মিসেস চৌধুরী, তুমি কেন আমার সাথে রিসোর্টে যেতে রাজি হচ্ছ না? আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে, ইচ্ছে করছে তোমার বাহুতে নিজেকে হারিয়ে ফেলতে। জিয়া নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বল, বুঝেছি মিসেস চৌধুরী, আদর আদর ফিল হচ্ছে। ইস, বাসায় ঢুকে সোজা কোলে তুলে বেডরুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখটা বন্ধ করে নিল। জিয়া নয়নার চোখের ওপরে ফু দিয়ে বলল, লজ্জা রাঙা বউ আমার। গাড়িতে এসে থামলো চৌধুরী ম্যানশনের সামনে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে ছিল জাহিন।
হাত বাড়িয়ে ম্যারিনোকে ধরে কোলে তুলে নিল। ম্যারিনোর কথা মনে পড়ায় মন মলিন হয়ে গেল জাহিনের। ম্যারিনো মারা গেছে তার একটা ছোট্ট ভুলে। এই যে ম্যারিনের মতো দেখতে বিড়ালটা তার কাছে আছে, তাকে কেন এতটা আপন লাগে না? আচ্ছা, মানুষ তবে কেন বলে চেহারা দেখে ভালোবাসা হয়? এই যে একই চেহারা, তবু মন পড়ে আছে সেই পুরানো ম্যারিনোর জন্য। জাহিন হঠাৎ খেয়াল করলো জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়েছে। জিয়ানের হাত নয়নার কোমরে, শাড়ি কিছুটা সরে গিয়ে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। জাহিন হঠাৎ বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দ্বিতীয় তলা থেকে বিড়ালটা পড়ে ম্যাও ম্যাও করে উঠল। নয়না ভয়ে চিৎকার দিয়ে জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে ম্যারিনো ভেবে নতুন বিড়ালটাকে কোলে তুলে নিল। কিন্তু বিড়ালটা কেমন অপরিচিত লাগছে। নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলল, আমি বিড়াল ভয় পাই, ছাড়ুন ওকে। ওর নাম ম্যারিনো, জাহিনের আত্মা। সে যাই হোক, নামান ওকে। জিয়ান একজন সার্ভেন্ট ডেকে ম্যারিনোকে তার কাছে দিয়ে বলল, ম্যারিনোকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন। জাহিন রুমে এসে একসঙ্গে দুটো সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দিল তার উদ্ভট সব চিন্তা ভাবনা। সে জানে তার কি চাই না, সে জানে তার জিনিস তার ফিরিয়ে চাই। জাহিন দুটো সিগারেটের ধোঁয়া টেনে বলল, যা আমার তা হয়তো আমার থাকবে, নয়তো আর কারোর হতে পারে না। জিয়ান বাসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকলো। মিতা বেগম তখন নামাজ শেষ করে সবে তসবি নিয়ে পড়ছেন। জিয়ান ডাকলো, আম্মু আসবো? মিতা বেগম ঘাড় বাঁকিয়ে বলেন, অনুমতি নিতে হবে না, আয়। জিয়ান এসে মিতা বেগমের কোলে শুয়ে পড়ল। মিতা বেগম জিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, কি রে খোকা, কিছু বলবি? কিছু না বললে তোমার কাছে আসা যাবে না। মায়ের কাছে আসতে সন্তানের কোনো কারণ লাগে না, তবু আমি জানি তুই কিছু বলবি। আম্মু, আমি তো কাল চলে যাব, নয়নাকে দেখে রেখো, ও খুব সেন্সিটিভ মেন্টালিটির। বাসায় যেতে চাইলে যেতে দিও, বাবা যেন বাধা না দেয়। তোমার বাবার রাগী স্বভাবের, যদিও এটা তোদের বংশগত, তবে মনটা একদম কোমল। সে নয়নাকে খুব স্নেহ করে। নয়না দরজায় এসে বলল, আম্মু, আমাকে আদর দেবে না? জিয়ান নয়নার দিকে ভুরু কুঁচকে তাকালো। নয়নার পরনে তার টি শার্ট, যদিও গায়ে ওড়না জড়ানো। আয়, এইদিকে আয়, তোকে তো আদর বেশিই করব। ছেলেটা তো চলেই যাবে, তারপর দু মা মেয়ে মিলে সারাক্ষণ একসঙ্গে ঘুরবো ফিরবো। জিয়ান চট করে উঠে বলল, আম্মু, তাহলে এখন রুমে যাই? নয়না বলল, আজ আম্মুর সঙ্গে ঘুমাবো। জিয়ান চোখ রাঙিয়ে নয়নার দিকে তাকালো। মিতা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলেন, নিশ্চিত অভিমান হয়েছে আমার ছেলেটার ওপরে। আজ অভিমান ছেড়ে দে, ফিরে যখন আসবে তখন করিস। যা, তোর বউকে নিয়ে যা। জিয়ান নয়নার হাতটা ধরে রুম থেকে বের করে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলল, লজ্জা করে না বরের আদর না চেয়ে শাশুড়ির আদর চাও? শুধু শুধু কি আর হাঁটুর বয়সী বলি? সি, কি সব কথা, থাকবো না আপনার সঙ্গে, চরম অসভ্য আপনি। একবার রুমে চলো, তারপর দেখাচ্ছি অসভ্যতা কাকে বলে। মেহনুর মুখে হাত দিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। তার কপালে কেন ভালোবাসা নেই? আচ্ছা, নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো। জিয়ান রুমে এসে নয়নাকে বিছানায় চেপে ধরে বলল, এবার বলো, আদর চাও গান? ইস, শখ কত, জীবনেও বলবো না। না বললে কিন্তু খবর আছে, বলবো না, বলবো না, না না। নীলাঞ্জনা হাসপাতাল থেকে চেক আপ করে বের হয়ে রিক্সা নিল। গাড়িতে তার দম বন্ধ লাগে, তাই গাড়ি নিয়ে বের হয়নি। রিক্সা কিছু দূর এগোতেই লাবিব লাফ দিয়ে রিক্সায় উঠে পড়ল। রিক্সা থেকে নামো। তুমি তো আমাকে ভালোবাসতে, তবে ফিরিয়ে দিচ্ছ কেন? ভালোবাসতাম, তবে আমি থাকতে যার জন্য অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়, তাকে ভালোবাসা তো দূর, ঘৃণা করতেও ঘৃণা হয় আমার। নীলাঞ্জনা একদলা থুতু ফেলল, বলল, ফেলে দেওয়া থুতু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। লক্ষ কোটি বার পায়ে ধরলেও ফিরিয়ে নেব না।
গাড়ি থেকে না নামলে ওই যে সামনে পুলিশ বক্স, সেখানে গিয়ে চিৎকার করব। লাবিব রিক্সা থেকে নেমে গেল। নীলাঞ্জনা তাচ্ছিল হেসে বলল, পুরুষ মানুষ জানে না নারী যত যত্ন করে ভালোবাসতে পারে তার চেয়ে দ্বিগুণভাবে উপেক্ষাও করতে পারে। প্রিয়তম মানুষও একসময় তাদের কাছে মৃত হয়ে থাকে। তাদের ধোঁকা জানার পর তাদের অস্তিত্ব থাকা না থাকার সমান। তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতো এক্সিস্ট করে। রাতে জিয়ান সোফায় শুয়েছে, নয়না বেডে। সকালে ঘুম থেকে উঠে নয়না জিয়ানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে জিয়ানের পায়ের ওপরে পড়ে। নয়নার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিঃশব্দে কেঁদে চলেছে। ছোট্ট একটা কথার জন্য এত অভিমান কেন হলো তাদের মাঝে? কেন শেষ রাতটা নিজের মানুষটার বুকে মাথা রেখে শুয়ে পড়ল না? নয়নার ভেতরে দগ্ধ দগ্ধ করছে রাতের ক্ষত। কেন জেদ করলো সে? নিজের ওপরে মহা রাগ হচ্ছে তার। জিয়ান চোখ মেলতেই দেখে নয়না দাঁড়িয়ে কাঁদছে। রাতের সব মান অভিমান ভুলে নয়নাকে জড়িয়ে নিল বুকের মাঝে। জিয়ানের স্পর্শে নয়নার কান্না যেন আরো বেড়ে গেল। হেঁচকি তুলে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না, সরি জান, সব দোষ আমার, প্লিজ কেঁদো না। জিয়ান বলে। জিয়ানের কথা যেন আগুনে ঘি ঢালার মতো নয়নার কান্নার গতি আরো বাড়িয়ে দিল। জিয়ান নয়নাকে বুক থেকে সরিয়ে তার থুতনিতে হাত রেখে বলে, জান, এই যে কানে ধরলাম, আর কখনো এমন আবদার করব না। যা তুমি পছন্দ করো, আর কেঁদো না প্লিজ। এত সুন্দর সকালে তোমার কান্নার বিষাদে ঢেকে গেছে। দেখো, ঝলমলে রোদটাও কেমন মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নয়না নাক টেনে বলল, সরি, আমি জানি ভুলটা আমার, কিন্তু তাই বলে আমাকে রেখে ঘুমাবে? আমার কি কষ্ট হয়নি তোমার সঙ্গ ছাড়া? কাল রাতে তুমি থাকবে না, তখন আমি কি করে এই দুঃখ ঘোচাবো? জিয়ানের এবার খুব মায়া হচ্ছে, সঙ্গে অনুশোচনাও। তার বোঝা উচিত ছিল নয়নার বয়সটা কম, তার সঙ্গে সে কেন অভিমান ধরল। জিয়া নয়নার গালে চুমু দিয়ে বলে, আমি সরি জান, দোষটা আমার, আমার তোমাকে বোঝা উচিত ছিল। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমাকে অনেক ভালোবাসা দাও জান, আমি এতদিন কি করে থাকবো তোমাকে ছেড়ে? আমার যে তোমার স্পর্শের অভ্যাস হয়ে গেছে। জিয়ান নয়নাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়, চুলে চুমু দিয়ে বলে, বাহ, রাতের অপূর্ণতা এখন ভোরের আলোয় পূরণ করতে চায়। বউটা একটু অবুঝ হলেও ভীষণ সরল আর স্নিগ্ধ, ঠিক ভোরের শিশিরের মতো। নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আদর করো জান, গভীরভাবে ভালোবাসো আমাকে। জিয়ান নয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এই মাতাল করা আবদার উপেক্ষা করার সাধ্য জগতে কারোর নেই। তুমি আমার শিশির স্নাত ভোরের ভেজা বকুল ফুল। আমি চুষে নেব তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকা সমস্ত ঘ্রাণ। আমার শরীর জুড়ে লেপ্টে থাকবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ। ঘন্টা দুয়েক জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে। ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নাস্তা করতে নিচে আসলো। নয়না কালো আর লাল রঙের কম্বিনেশনে একটা ড্রেস পরেছে। জিয়ানের গায়ে জড়িয়ে আছে কালো টি শার্ট আর কালো প্যান্ট। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। নাজিম চৌধুরী বলেন, জিয়ান, আজ কয়টায় তোমার ফ্লাইট? বাবা, দুপুর 3টায়। আজ রাতে আমারও সিঙ্গাপুর যাওয়ার টিকিট বুক করা। এই বয়সে আর ভালো লাগে না এসব। জিয়ান জাহিনকে উদ্দেশ্য করে বলল, তুই তো ফ্রি আছিস, ব্যবসাটা সামলা। বাবা আর কত টানবেন একার ঘাড়ে? ভাই, এইসব প্যারা আমাকে দিয়ে হবে না। তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিসে জয়েন করো, তাহলেই তো হয়। নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটাকে সংযত করে ফেললেন। শান্ত স্বরে বলেন, তোরা দুজন একই সঙ্গে পৃথিবীতে এসেও দুজন দুই মেরুন। জাহিনকে দেখলে মনে হয় আমি অতীতে নিশ্চয় কোনো পাপ করেছি, এ কারণেই ও মানুষ হতে পারেনি। নয়তো এত ভালো পরিবার, এত সুন্দর পরিবেশে থেকেও এত অভদ্রতা কি করে শিখল? জিয়ানের হওয়ার কথা ছিল সিঙ্গার, এত ভালো গান গাইতো ছেলেটা। ক্লাস 10-এ যখন পড়তিস তোরা, সেই দিন জিয়ানকে আমি বললাম, জানিস, আমার অনেক শখ আমার ছেলে পাইলট হবে।
আকাশে প্লেন চালাবে। জিয়ান তখন কি বুঝলো জানি না, জড়িয়ে ধরে বলল, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে বাবা। জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে উঠে চলে গেল। জিয়ান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা, নাহিদকে আমি আমাদের অফিসে জয়েন করতে বলবো। ওর সঙ্গে জোরাজুরি করে তো কোনো লাভ হবে না, জানোই তো। কোনো খারাপ কাজ তো আর করে না। চলুক ওর মন মতো, যতদিন ওর চলতে চায়। একদিন ঠিক নিজের দায়িত্ব বুঝে নেবে। সকালের নাস্তা শেষ করে জিয়ান নয়নাকে বলল, চলো, আমার কিছু কেনাকাটা করতে হবে। আপনি ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। আর কি রেডি হবে? তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। চুলটা শক্ত করে হাত খোপা করে নিয়ে মাথায় ওড়নাটা টেনে চলো। নয়না জিয়ানের কথা মতো চলে এলো। বাড়ির সামনে গার্ডেনে এসে জিয়ান নয়নার সঙ্গে সেলফি তুলল। জিয়ান নিজের বাইকটা নিয়ে এসে বলে, আসো যান। নয়না জিয়ানের পাশে বসে জিয়ানের কাঁধে হাত রাখলো। শোনো বউ, হাজবেন্ডের সঙ্গে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই। একদম লেফটে বসো আমার শরীরের সঙ্গে, তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর। নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসলো। জিয়ান মুচকি হেসে বলে, তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা। তোমার যা ইচ্ছে মানা করতে পারো, আমি তোমারই। নয়না দুই হাতে জিয়ানের বুক জড়িয়ে ধরে বলেন, শোনো, আমি হাজবেন্ডের সঙ্গে বসেছি বাইকে, সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে? চুপচাপ ড্রাইভ করুন তো, আই ফিল বেটার। জিয়ান ড্রাইভ করছে। ইস, এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। মনের মধ্যে যেন শত ডানার প্রজাপতি উঠছে। নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে, একটা গান ধরো মিস্টার প্লেন ড্রাইভার, থরি বাইক ড্রাইভার। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামলো। জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকলো। নিজেদের জন্য নয়নার পছন্দের শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার এগুলো কিনে নিল। নয়না বলল, আমার না আপনাকে লুঙ্গি পরার দেখার খুব শখ। লুঙ্গি? এই না, আমি কোনোদিনও লুঙ্গি পরিনি, এইসব না। আরে জান, আমি তো। প্লিজ প্লিজ, জিয়ান চোখ ছোট ছোট করে বলে, তাহলে তোমাকেও বিকিনি পরে দেখাতে হবে। সি, আপনাকে কি আমি জাঙ্গিয়ে পড়তে বলেছি? আরে ঠিক আছে, আমি লুঙ্গি পরবো, এবার না, পরের বার। শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে। নয়না ও জিয়ানকে সাহায্য করেছে। হঠাৎ জিয়ান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরলো। নয়না বলল, কি হলো? জানি না, আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। তোমাকে ছেড়ে কি করে থাকবো পাখি? নয়না নিজেকে সামলে নিয়ে বলে, মোবাইল আছে তো মিস্টার পাইলট মহাশয়, ফোনে প্রেম জমে ক্ষীর হবে। তবুও ইচ্ছে করছে তোমাকে একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে। এত উতলা হতে নেই। আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি, ফুরিয়ে যাচ্ছি না। আপনার অর্ধাঙ্গিনী শুধুই আপনার। জিয়ান নয়নার উষ্ণ ঠোঁট দুটি দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। আচ্ছা, ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন? এই যে জিয়ানের মনের রাজ্যের শূন্যতা এসে ভর করেছে, এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে? চেনা নেই, জানা নেই, তবুও কবুল বলার মাধ্যমে দুটি প্রাণ আজ যেন মিলেমিশে একাকার। একজন অপরজনকে ছাড়া যেন শূন্য। লাভ ম্যারেজ ইটস ওকে, বাট অ্যারেঞ্জ ম্যারেজ ইটস হিট ডিফারেন্ট। নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে, বাবা মায়ের বাইরে তার একান্ত ব্যক্তিগত মানুষ। ইস, মানুষটা শুধু তার নিজের, তার শরীরের থেকে মন, সব জায়গায় শুধু তার রাজত্ব। সিংহাসনবিহীন এক রাজ্যের রানী সে, যা সে দখল করেছে হৃদয়ের বিনিময়ে। হৃদয়ের লেনা দেনার মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী। জিয়ান চলে গেছে ঘন্টাখানেক হবে। আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে নয়না। আজকাল আকাশে প্লেন দেখলেই নয়নার মনটা কেমন করে ওঠে। মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে এই দূর আকাশে উঠতে থাকা প্লেনে। আচ্ছা,
তোমার মনে আমার কথা কি এমন করেই জাগে? এমন করেই কি মনে পড়ে তোমার? তুমি নাকি ব্যস্ততার ভরে ভুলে যাও আমাকে? নয়নার চোখের কোণে চিকচিক করছে নোনা পানি, বুকটা ভার হয়ে আছে। মনে হচ্ছে বুকের উপরে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার। মনে মনে বলে, এই যে আমার বুক ভার, এই ভার কি তোমার হৃদয়েও পড়ে? নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি। হাতে সময় খুব কম ছিল, দ্রুত পৌঁছাতে হবে, তাই নয়নাও বায়না করেনি। যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করলো, নয়নার ভেতরটা কেমন যেন আহাকারে ছেয়ে গেছে। মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট। কি নিদারুণ দৃশ্য! মেয়ে মানুষ, তাও কাঁদতে পারে। ছেলে মানুষ তো চাপা কান্না হৃদয়ে আটকে রেখে দিব্যি চলে। রোজ কত মানুষ এমন করেই প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কে রাখছে সে সবের খবর? জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনা লুকায় দুই প্রান্তে থাকা দুটি মানুষ। অথচ সুখ সে তো সোনার ডিম, সহজে তো ধরা ছোঁয়া যায় না। তবুও মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জমায়। হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল নয়না। মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। এই যে প্রিয় মানুষের ছোট্ট একটা টেক্সট, নিমিষেই মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলতে রোদ। এই ক্ষমতা তো পৃথিবীতে এই মানুষটার ছাড়া কারোর কাছে নেই। ছোট্ট একটা টেক্সট, অথচ নয়নার মন জুড়ে ছেয়ে গেছে প্রশান্তি। আমি আছি, যত দূরেই থাকি তোমার হৃদয়েই আছি প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়না রিপ্লাই করলো। এখন রিপ্লাই করলেও টেক্সট সেন্ড হবে না। সকালের তোলা পিকগুলো দেখতে লাগলো। মনে মনে বলে, আপনি তো ছিলেন চির অচেনা, অথচ আজ আপনি ছাড়া অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ। নয়নার দেওয়া ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে টুসি। বিশাল বড় আলিশান বাড়ি, গেটের সামনে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। টুসি দারোয়ানকে নিজের পরিচয় দিল। দারোয়ান টুসির জন্য গেট খুলে দিল। সুন্দর এক গার্ডেন এরিয়া, দুই পাশে পানির ফোয়ারা আছে। ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশে। টুসি ধীর পায়ে এগিয়ে আসছে ঘরে প্রবেশ দ্বারে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারোর হাতে বন্দি হয় টুসির হাত। টুসির সামনে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি? অন্তর টুসির হাতটা ছেড়ে দিয়ে বলে, এখানে কেন এসেছেন? মতলব কি, চুরি টুরি করার ধান্দা নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার, এটা আমার জিজুর বাড়ি, সাইডে সরুন। অন্তরের মন ভালো নেই, তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে। এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে। জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে, তাই দেখা হয়নি। টুসি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল। নয়না তখন বিরহ বিলাস করতে ব্যস্ত। টুসি টুসি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখল। নয়না চমকে উঠে বলে, কে? পরে মুহূর্তেই টুসির কথা মনে পড়তেই বলে, ভূষি, তুই চলে এসেছিস? টুসি চোখ ছেড়ে দিয়ে বলে, না এসে উপায় আছে? নয়না, তুই তো একদম রাজ্যসহ রাজপুত্র পেয়েছিস। আগে ছিল মাম্মাস প্রিন্সেস, এখন হয়েছিস মহারাজার মহারানী। হুম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। সব ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল। ফোন টোন বন্ধ করে কই গা ঢাকা দিয়েছিলি? আর দিয়েছিলি কেন সেটা বল। হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপলো কেন? নিজেকে একটু সময় দিতে। আসলে আমরা যত যত্ন করে ভালোবাসি অপর মানুষটা, ঠিক ততটা যত্নে আমাদেরকে ঠকায়। রাহিন ভাই তোকে ঠকিয়েছে? এটা ইম্পসিবল। আমিও প্রথমে এটাই ভাবতাম, অথচ কত নিখুঁতভাবেই না আমাকে সে ঠকিয়ে গেছে। জানিস, আমি দম বন্ধ হওয়া অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজের জন্য। এখন এইসব ভাবলেও হাসি পায়। আমার মৃত্যু যন্ত্রণা দেখিনি, অথচ তাকে হারানোর শোকে
আমাকে সে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে। এটা কিভাবে সম্ভব? রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো, ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন, এর বেশি কিছুই না। সামনের শুক্রবার তার সাথেই ওর বিয়ে। কি বলছিস? তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল। তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয়? শোন, কিছু পুরুষ মানুষের মুখ আর মুখোশ চেনা বড়ই কষ্টসাধ্য। বিয়ে করতে চাইলে সে সত্যিকারের ভালোবাসতো, এটা তো নয়। ভালোবাসা আর চাহিদা দুটোই ভিন্ন। আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল, আমি কিনা তার জন্য এমন পাগলের মতো কেঁদেছি। যাক, বাদ দে সব। মানুষের কথা মুখে আনতে ও ঘৃণা হয়। যাকে ঘৃণা করব সেই যোগ্যও সে না, আর আমার ঘৃণাও সে ডিজার্ভ করে না। অথচ তাকে আমি সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম। আচ্ছা, মন খারাপ করিস না। কথাই আছে, যে যেমন তার সাথে তেমনটাই মেলে। কামারের দোকানে কি আর হিরে জহরত থাকে? তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই। মনে রাখিস, যে যেমন তার সাথে তেমনটাই মেলে। এইসব ছাড়, চল আমার সাথে। কই, আম্মুর সাথে দেখা করিয়ে আনি। আন্টি এই বাসায়? আরে না, আমার শাশুড়ি আম্মু। জিয়ান বিমানে উঠে বসেছে। এবার তার মনটা খারাপ। নয়নার সাথে আসলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এত শর্ট সময়, এর মধ্যে নয়নাকে আনা সম্ভব হলো না। মোবাইলটা বের করে নিজের ওয়ালপেপারে নয়নার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, এর পরের বার তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না। তোমাকে নিয়ে তবেই উঠব। নিজের খেয়াল রেখো প্রেয়সী প্রিয়তমা। 10 দিনের ছুটির বদলে 15 দিনের ছুটি কাটিয়েছে জিয়ান। এবার হয়তো ছুটি পাবে না সহজে। এই দীর্ঘ সময় কি করে কাটাবো তোমাকে ছাড়া? এই যে আমি যাচ্ছি, আমার সাথে কেবল আমার দেহ যাচ্ছে। মন, মস্তিষ্ক, চিন্তা, ভালোবাসা সবটা ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে। ফেরার পথ দীর্ঘ হলেও অপেক্ষায় ভালোবাসার সুমিষ্ট স্বাদে ভরপুর হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আমার সতেজ হবে আমার দেহ মন। ততদিন জলহীন মাছের মতোই ছটফট করবে ভেতরটা। জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো। আসতে আসতে 4-5টা সিগারেট খাওয়া শেষ। আজকাল সিগারেট ছাড়া যেন জাহিনের চলেই না। শার্টটা খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে ওঠে, ঠোঁটটা তোমার ঠোঁটের উষ্ণ পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে আছে। তুমি তো কোনো দিনও আমায় ভালোবাসবে না। উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে, বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষই পাশে না থাকে? হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করলো রাগে। কপালের রগ ফুটে উঠেছে। সজোরে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত করলো। সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কাচের টুকরোগুলো। হাতের উল্টো পিঠ গেঁথে গিয়ে সেখান থেকে ঝরতে লাগলো রক্ত। বেডে বসে চিৎকার করে বলে, আই হেট ইউ বাবা। সেই ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুজার। তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য। আমি কেউ না, লাগবে না আমার তোমার মতো বাবা। রাখবো না আমি জিয়ানকে এই পৃথিবীতে। ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে। তোমার আর আমর সব ভালোবাসা, সব কেয়ার, সব প্রায়োরিটি রেজা পেয়েছে। আমি কে সেটা তোমাকে আমি বুঝিয়ে দেব। আমার কাউকে দরকার নেই, কাউকে না। হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে। তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ। সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সের দিকে। গুড মর্নিং হানি। আচ্ছা বলো তো, বেলাল আব্বাস খান না সাদাত হোসাইন? তোমার জীবনে এদের মধ্যে কে আসলে আমাকে ছেড়ে যাবে? ডার্লিং, সত্যি বলবে কিন্তু। আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো, শোনাবো। নয়না হাসছে। আচ্ছা, প্রেমে পড়লে ছেলেরা কি আসলেই বোকা হয়ে যায়? এমন উদ্ভট প্রশ্ন কেউ করে? নয়না রিপ্লাই দিল, সুপ্রভাত। দুজনের কারোর জন্যই আপনাকে ছেড়ে যাব না। কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন।
তাদের কেউ আপনার জায়গা কখনো নিতে পারবে না মিস্টার প্লেন ড্রাইভার। আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ। জিয়ান সাথে সাথে রিপ্লাই করলো, তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে? মৃত্যুর জন্য। যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে। ভিডিও কল করি, ওয়েট। ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে। নয়নার আধ খোলা বেনি, ফোলা চেহারা, টি শার্ট আর প্লাজো পরা। রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমাকে মোহনীয় লাগছে বেব। ইচ্ছে করছে এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে। তারপর 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 বললে তো কল কেটে দিবে। সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি। বদলো সব সময় মাথায় উল্টোপাল্টা চিন্তা। উল্টাপাল্টা চিন্তা কেন হবে? তোমাকে দেখলেই তো ভালোবাসা উথলে ওঠে। এতে দোষটা তো তোমার। আহা, নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও। ক্লাস কবে থেকে শুরু হবে? সামনের সপ্তাহ থেকে। শোনো, আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি। যাও, থেকে আসো। তবে আমাকে কিন্তু পুরো মনোযোগ দিতে হবে। জানো, তোমাকে ছাড়া আমার আর কে আছে? আহা, আদরি বউ আমার। যাও, ওঠো, ফ্রেশ হয়ে নাও, নাস্তা করো। এই শোনো, এভাবে না তো কিভাবে? বলো। ওগো, শুনছো? শুনতে হবে না, টেক্সট করুন। ডিয়ার হাজবেন্ড, আমি এসে আপনাকে নক দিব। টাটা। নয়না ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে নাস্তা করতে আসলো। প্রিয় মানুষ ম্যাজিকের মতো মনটা ভালো করে দিতে পারে। নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা আর চা নিয়ে আয়েশ করে খেতে লাগলো। আজ যেন সবকিছুই নয়নার কাছে রঙিন লাগছে। হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল, গুড মর্নিং। নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এই মানুষটাকে নয়না একদমই সহ্য করতে পারে না, দেখলেই রাগ লাগে। নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগলো। জাহিন বলল, এটা কি খুব টেস্টি? নয়না উত্তর দিল না। সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাদ দিয়ে বলল, স্যার, অ্যাভোকাডো টোস্ট দিব? না, আমার জন্য পরোটা আর চা নিয়ে আসো। সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হলো জাহিনের কথা শুনে। সে সারা জীবন সকালে টক দই, চিয়া সিড, বিভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাভোকাডো টোস্ট খায়। সে খাবে হেভি লিকারের দুধ চা দিয়ে পরোটা? নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসলো। মেহনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। নয়নাকে দেখে বলল, বাহ, আগের বড়টার মাথা খেয়েছো, এখন ছোটটার মাথা খাওয়ার প্ল্যান করছো? নয়না ভুরু কুচকে মেহনুরের দিকে তাকালো। কিছু বলতে যেও চুপ হয়ে গেল। রেজা যাওয়ার সময় বলেছিল, যে যা বলুক চুপ থাকতে, কোনো কথার উত্তর দিতে না, কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে, আমি বুঝে নেব। নয়না রুমে এসে বেডের উপরে ওড়নাটা রেখে চুলগুলো খুলে বসলো। এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে রেজাকে কল করলো। হেই সুইটহার্ট, এত দেরি কেন? নয়না চুপ করে রইল। জিয়ান খানিকটা নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কে কি বললো তোমাকে? হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগলো কেন? নয়না তবুও চুপ করে রইল। দেখো জান, আমি তো বলেছি তুমি সবকিছু আমাকে বলবে, আমি তোমাকে জাজ করব না। খুলে বলো কি হয়েছে? নয়না সবটা খুলে বলল। জিয়ান বলল, শোনো, জাহিন তো সবসময় ওইসব রুক্ষ খাবার খায়। আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করলো। আর মেহেনুরের ব্যাপার আমি দেখে নিচ্ছি, এবার তো হাসো। কিন্তু আমার তোমার ভাইকে একদম সহ্য হয় না। সহ্য হয় না বললেই তো ওর কোনো কাজ তোমার ভালো লাগে না। তুমি সহজভাবে নাও, মনে করো জাহিন তোমার বড় ভাই। দূর, বাদ দাও, এমন ভাই আমার লাগবে না। আচ্ছা, বাদ দিব, তবে আমি না, তুমি। এখন তুমি আম্মুর কাছে যাও, গিয়ে বলো আজ তুমি তার সাথে রান্না করবে। আমি তো রান্না পারি। হ্যাঁ, তুমি রান্না পারো, তাই তো রান্নার কাজে সাহায্য করবে।
তাহলে তোমার বোরিং সময় কাটবে না। ওকে ডিয়ার, তোমার ফ্লাইট কবে? আজ রেস্ট, কাল ব্যস্ত থাকবো। আচ্ছা, রেস্ট করো, আবার কথা হবে খুব তাড়াতাড়ি। নয়না কল কেটে টুসিকে কল করলো। কিরে, আবার স্মরণ করলি যে? তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ওই যে ওড়নায় ঘড়ি আটকে গেল? হ্যাঁ মনে আছে, কিন্তু হঠাৎ এই কথা? ওই ছেলেটা তো জাহিন। জাহিন আবার কে? তোর দুলাভাইয়ের যমজ ভাই। এখন কি কোনো সমস্যা? আরে সমস্যা বলতে, মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলাভাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম। এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না। সবই বুঝলাম, কিন্তু সহ্য না হওয়ার কারণ থিওরি বুঝলাম না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথে থাকবেন। গল্পটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, লেখনীতে নুসাইবা ইভানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।